হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব। ঠিক আছে, তো আগে অলরেডি আমরা এর উপর ক্লাস করেছিলাম, তো সেই ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকে দেখো, কারণ কোয়েশ্চেন অ্যান্সারে আমরা কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। প্রপার কনসেপ্ট হয়তো অনেক জায়গায় বলা হবে না, সেই জন্য যদি প্রপার কনসেপচুয়ালি হচ্ছে বুঝতে যাও, কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে সাইন্টিফিক কনসেপ্ট আমাদের বোঝা দরকার। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট বোঝার জন্য কিন্তু অবশ্যই ক্লাসগুলো হচ্ছে দেখে নিও। ছোট্ট ক্লাস হয়েছিল, 3টে থেকে 4টে হচ্ছে ক্লাসের পার্ট আছে, তো সেক্ষেত্রে এগুলো দেখে নিও। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারটা করো, আর এর হচ্ছে পিডিএফ তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো সেখান থেকে এটা ডাউনলোড করে হচ্ছে এগুলো দেখতে পারো। ঠিক আছে, তো নাও চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টে আমরা চলে আসি হচ্ছে অভিকর্ষজ বল কাকে বলে। ঠিক আছে, তো অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবী যে বল দ্বারা সকল বস্তুকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারটা যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে সারা বিশ্বের যত বস্তু আছে তারা প্রত্যেকেই কিন্তু একে অপরকে হচ্ছে আকর্ষণ করে। ঠিক আছে, তার সাথে সাথে আমরা আরো বেশ কিছু কনসেপ্ট পেয়েছিলাম, যেখানে দেখেছিলাম দুটো সমজাতীয় যদি আধান হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল হয়, এবং যদি হচ্ছে দুটো বিপরীত ধরনের হচ্ছে আধানের বস্তুকে পরস্পর কাছে রাখা হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, এই ধরনের কনসেপ্ট আমরা দেখেছিলাম পুরো চ্যাপ্টারের মধ্যে। তো সেই ধরনের প্রত্যেকটা টপিক থেকে আমরা কোয়েশ্চেন দেখবো। তাহলে ফার্স্ট আমরা দেখলাম কি অভিকর্ষ বল কাকে বলে। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বল কি? পৃথিবী যেহেতু নিজেও একটা বস্তু, আর পৃথিবীর উপরে যেরকম আমরা আছি বা অন্য যে কোনো বস্তু, ইট কাঠ পাথর বা হচ্ছে কোনো ফল, এগুলো যখন আমরা উপরের দিকে ছুড়ে দিই তখন সেটা আবার হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসে, তাই তো? কেন? কারণ বেসিক্যালি পৃথিবীর এখানে হচ্ছে ওই বস্তুকে বা প্রত্যেকটা বস্তুকে যেগুলো পৃথিবীর পৃষ্ঠের ওপর অবস্থান করছে তাদের প্রত্যেকের ওপরই হচ্ছে একটা খুব তীব্র আকর্ষণ বল আছে। তো সেই জন্য হচ্ছে পৃথিবী কি প্রত্যেককেই নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ওকে, সেই কারণে আমরা কোনো বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে সেই বস্তুটা হচ্ছে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা নিচের কেন্দ্রের দিকে হচ্ছে টানে। বোঝা গেল? নাও চলে আসে আমরা হচ্ছে পরের কোয়েশ্চেনে। কি বলা হয়েছে? মহাকর্ষ বল কাকে বলে? তো যে কোনো দুটি বস্তু কণাই তাদের সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে সমান মানের বল দ্বারা আকর্ষণ করে, এই বলকে মহাকর্ষ বল বলে। ঠিক আছে, তাহলে যে কোনো দুটি বস্তু কণা যদি হচ্ছে সমান ভরের হয়, ঠিক আছে, এক্ষেত্রে একটা কথা জাস্ট একটু অ্যাড করে নাও তোমরা। ঠিক আছে, এখানে আমি হচ্ছে করিনি, তোমরা এটা যদি খাতায় নোট করো তাহলে অবশ্যই অ্যাড করে নাও, অথবা এটা পিডিএফ যখন হচ্ছে নেবে তখন পিডিএফ এটা একটু অ্যাড করে নেবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? যে কোনো দুটি সমান ভরের বস্তু কণা। ঠিক আছে, এখানে জাস্ট ছোট্ট করে আমরা একটা হাইফেন দেবো, দিয়ে এখানে লিখে নেবো সমান ভরের বস্তু কণা। ঠিক আছে, অথবা হচ্ছে পিডিএফ এ আমরা চেষ্টা করবো এটাকে হচ্ছে অ্যাড করে দেওয়া। ঠিক আছে, তো যে কোনো দুটি সমান ভরের বস্তু কণাই তাদের সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে সমান মানের বল দ্বারা আকর্ষণ করে, এই বলকে মহাকর্ষ বলে। ঠিক আছে, এক্ষেত্রে অভিকর্ষ নিজেও একটি মহাকর্ষ, কারণ অভিকর্ষের ক্ষেত্রে হয়তো সমান ভরের হয় না, যে কারণে হচ্ছে পৃথিবীর দিকে যে কোনো বস্তু হচ্ছে বেশি আকর্ষিত হয়, কিন্তু পৃথিবী যেহেতু এখানে একটা বস্তু, এবং সেক্ষেত্রে অন্য বস্তু সেটা হচ্ছে ফল হতে পারে, ইট কাঠ পাথর যে কোনো কিছু হতে পারে, বা মানুষ হতে পারে, আমরা প্রত্যেকেই পৃথিবী দ্বারা হচ্ছে আকর্ষিত হই। তাহলে সেই জন্য হচ্ছে অভিকর্ষ হচ্ছে কি এক ধরনের মহাকর্ষ। তাহলে অভিকর্ষ কাকে বলছে? যখন পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করছে তখন সেটাকে অভিকর্ষ বলছে। আর মহাকর্ষ কি? যে কোনো দুটি বস্তু, ঠিক আছে, যে কোনো দুটি বস্তু যখন তারা একই সরলরেখা বরাবর হচ্ছে অবস্থান করে, বা যখন সেই দুটি বস্তুর হচ্ছে অবস্থান একটি সরলরেখা বরাবর তাদের মধ্যে একটি বল ক্রিয়া করে, সেই বলকে বলা হয় আমাদের হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসো, কে মহাকর্ষ বল আবিষ্কার করেন? তো স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ বল আবিষ্কার করেন। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা আমরা আগেও পড়েছি যে আইজ্যাক নিউটন অভিকর্ষ বল আবিষ্কার করে। তো বেসিক্যালি অভিকর্ষ বল তো অবশ্যই, কিন্তু অভিকর্ষ বলেরই আরেক নাম কি? মহাকর্ষ। তো সেক্ষেত্রে হচ্ছে এটাও বলা যায় যে হচ্ছে স্যার আইজ্যাক নিউটন হচ্ছে মহাকর্ষ বল আবিষ্কার করেন। ওকে, চলে আসো 4 নম্বর কোয়েশ্চেন, বলেছে মহাকর্ষ বলের গাণিতিক রূপটি লেখো। তো বেসিক্যালি মহাকর্ষ বল কি পরিমাণ বল বেসিক্যালি এখানে উৎপন্ন হয় সেটা আমাদের একটা গাণিতিক রূপের মাধ্যমে হচ্ছে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনি হচ্ছে বলে গিয়েছেন। তো সেই সূত্রটা কি? সেটা হলো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু হচ্ছে এম1 ইন্টু এম2 বাই হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এখানে প্রত্যেকটার মান আমাদের জানতে হবে। যেমন এখানে এফ ইজ ইকুয়াল টু জি আছে, জি বলতে কি? আচ্ছা, এফটা আমি আগে বলে দিই। এফ হচ্ছে আমাদের অভিকর্ষজ বল, বা এখানে আমরা যেটা মহাকর্ষ বল বলছি সেই বলের যেহেতু ইংলিশ টার্ম হচ্ছে ফোর্স, তো সেখান থেকেই চলে আসে আমাদের এফ। ঠিক আছে, তাহলে এটা কি? আমাদের মহাকর্ষ বল। তারপরে চলে আসে জি। জি বেসিক্যালি কি? সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। কারণ বেসিক্যালি এখানে দুটি বস্তু এবং তাদের মাঝে যে দূরত্ব, এগুলো প্রত্যেকটাই কি এদের সাথে সমানুপাতে এবং ব্যস্তানুপাতে থাকে। সেই জন্য যখনই আমরা অনুপাতটাকে তুলে দিয়ে একটা হচ্ছে সমান সমান আকারে আনবো তখন একটা ধ্রুবক আনতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে, তাহলে জি এর মান কি? জি এর মান হচ্ছে আমরা পরে পেয়ে যাবো। তো আপাতত এটা দেখো যে জি হচ্ছে আমাদের কি? সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। নেক্সট আছে আমাদের এম1 মানে হচ্ছে বস্তুর ভর, মানে প্রথম বস্তুর ভর, এম2 দ্বিতীয় বস্তুর ভর, এবং এখানে ডি যেটা দেখছো ডি এর স্কোয়ার করা আছে। ডি বলতে কি বোঝায়? এই যে এম1 আর এম2 আছে তাদের মাঝের দূরত্ব কত আছে? তার হচ্ছে বর্গ। ঠিক আছে, বা তার হচ্ছে স্কোয়ার। তো
তো এইটা হচ্ছে আমাদের পুরো সমীকরণ, এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। এবার চলে আসা হচ্ছে জি এর একক লেখক। তো বেসিক্যালি জি এর একক, জি কে হচ্ছে কোন এককে প্রকাশ করা হয়। যেরকম দেখো আমরা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোর জন্য কি আলাদা আলাদা একক ব্যবহার করি, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো ইউজ করি। তো এখানে আমাদের জি এর হচ্ছে মান যখন আমরা দেখবো তখন সেই মানের পরে তো একটা একক দিতে হবে সেটাকে চিহ্নিত করার জন্য। তো এক্ষেত্রে এই জি যে মহাকর্ষ ধ্রুবক বলা হয়েছে তার হচ্ছে একটা একক আছে এবং সেই এককটি কি নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কেজি স্কোয়ার। ঠিক আছে, তো কি বললাম নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আরো একটা জিনিস দেখবো আমরা, এই যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা লিখতে পারি, অথবা বাংলাতেও তোমরা এইভাবে লিখতে পারো। ওকে, চলে আসো তারপরে জি এর মান লেখো। আগেরটা আমরা জি এর একক দেখেছি, এবার হচ্ছে জি এর মান। তো এখন জি এর মান আমরা কি লিখবো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -11। ঠিক আছে, এটা অথবা আমরা এটাও লিখতে পারি 6.67 বাই 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, যখন এই 10 টু দি পাওয়ার -11 যেটা বলছি এটা নিচে চলে আসবে তখন এই মাইনাসটা থাকবে না, এটা সূচকের নিয়ম অনুসারে তোমরা জানো। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যদি আমরা নিচে লিখি তখন আমরা শুধু 10 টু দি পাওয়ার 11 লিখবো, আর যদি পাশে লিখি এরকম গুণ দিয়ে তাহলে আমরা 10 টু দি পাওয়ার -11 লিখবো। লিখে তারপরে একক তো আমরা অলরেডি পড়েছি একটু আগে, তো এক্ষেত্রে এককটা এইভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবো। তারপরে কি বলা হয়েছে দেখো, বলেছে কোনো বস্তুকে কত বেগে ছুড়লে তা পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে চলে যাবে। তো কোনো বস্তুকে মুক্তি বেগে, তাহলে এখানে মুক্তি বেগ বলতে কত সেটাও আমাদের আসবে। তো এক্ষেত্রে কোনো বস্তুকে যদি মুক্তি বেগে সেই মুক্তি বেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছোড়া হয় তাহলে সেটা পৃথিবীর যে অভিকর্ষ বল তার বাইরে চলে যাবে। ঠিক আছে, তার মানে কি অ্যাকচুয়ালি দেখো পৃথিবীর যে হচ্ছে অভিকর্ষ, পৃথিবীর যেখানে অবস্থান করছে তার বাইরে একটা হচ্ছে পরিধি বরাবর, যেহেতু পৃথিবীকে আমরা গোল ধরি তার বাইরে একটা পরিধি বরাবর হচ্ছে এখানে পৃথিবীর হচ্ছে বল কাজ করে। ঠিক আছে, এটাকে আমি এখানে আঁকি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মুছে দেবো। তো দেখো এইভাবে যদি হচ্ছে আমরা দেখি তাহলে কোনো বস্তুকে কত বেগে ছুড়লে তা পৃথিবীর অভিকর্ষের বাইরে চলে যাবে। কোনো বস্তুকে যদি মুক্তি বেগে অর্থাৎ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয় তবে তা পৃথিবীর অভিকর্ষের বাইরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইটা যদি পৃথিবী হয়, এই মাঝখানে যেটা দেখছো এটা যদি পৃথিবী হয় তাহলে এর একটা অভিকর্ষের ক্ষেত্র আছে। এবার সেই ক্ষেত্রের বাইরে ছুটতে গেলে দেখো আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা ঢিলকে ছুড়ি তাহলে ঢিলটা দেখবো আমি যদি এরকম দূরের দিকে ছুড়ে দিই তাহলে সেটা আবার ঘুরে 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 এসে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, তাই তো। কিন্তু এই ঢিলটাকেই যদি ধরে নাও আমি হচ্ছে সোজা ছুরি সেটা বারবার এইভাবে চলে আসে। কিন্তু এইভাবে যখন আমরা এইভাবে তির্যক বেগে ছুটছি তখন এটাকে যদি আমি আরেকটু বল এবং সেই বলটার মান কত বা সেই বেগটার মান কত, যে বস্তুটাকে ছুটছি তার বেগ যদি আমাদের 11.2, ঠিক আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, এত বেগে যদি ছোড়া হয় তবে বস্তুটা হচ্ছে এই যে অভিকর্ষ যে বল আছে এর বাইরে চলে যাবে, আর এর বাইরে যদি চলে যায় তাহলে এটা কিন্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, এটা চারপাশেই ঘুরতে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টটা আমরা বুঝলাম এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু আমাদের যত রকেট আছে বা ছোট ছোট যেসব হচ্ছে স্যাটেলাইট বলা হয় যেগুলোকে তোমরা অনেকেই শুনেছো যে স্যাটেলাইট কিন্তু হচ্ছে আমাদের পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, তাই তো। যেরকম চায়না স্যাটেলাইট আছে, ইন্ডিয়া স্যাটেলাইট আছে, আমেরিকা স্যাটেলাইট আছে। ঠিক আছে, তোমরা আরো বড় হলে আরো ভালো শুনবে এগুলো। তো এই যে স্যাটেলাইট গুলো এগুলো অ্যাকচুয়ালি কি করে, এরা ঠিক এই নীতিতেই কাজ করে। এরা এই অভিকর্ষ বলের যে এরিয়া আছে বা এই যে হচ্ছে ক্ষেত্র আছে এই ক্ষেত্রটা যখনই পার করে তখন তার চারপাশে আর অভিকর্ষ বল অতটাও কাজ করে না। ঠিক আছে, যার ফলে কি হয় এরা এই চারপাশে হচ্ছে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট পথ ধরে ঘুরতে থাকে। বোঝা গেল, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কি, এটা কেন ঘটে, এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ যে বল আছে তার পরিধির বাইরে চলে যাওয়ার ফলেই হচ্ছে এটা ঘটে। ঠিক আছে, আর যার ফলে এখানে যে স্যাটেলাইট গুলো আছে তাতে বিভিন্ন ক্যামেরা লাগানো থাকে, যখনই এটা ঘুরে তখন হচ্ছে সারা বিশ্বের যত হচ্ছে ইনফরমেশন আছে কোথায় কে কি করছে, কোথায় জঙ্গিরা কোনো রকম মানে অ্যাটাক করছে কিনা, কোথাও কোনো জঙ্গি সংগঠন হচ্ছে কিনা, ঠিক আছে এই ধরনের বিভিন্ন ইনফরমেশন এখান থেকে গ্যাদার করা যায়। ঠিক আছে, বা ইন্ডিয়া পাকিস্তানে কোথাও মারামারি হচ্ছে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের যত রকম ইনফরমেশন হতে পারে যেগুলো মহাকাশ থেকে অ্যাকচুয়ালি বলা হয় যে স্যাটেলাইটের থ্রুতে হচ্ছে জানা যায় সেগুলো। এছাড়া আরেকটা জিনিস হয় যেটা তোমাদের বলে রাখি এখানে থ্রু, সেটা হচ্ছে অনেকে তোমরা শুনবে যে স্যাটেলাইট ফোন। ঠিক আছে, স্যাটেলাইট ফোনের নাম হয়তো অনেকে শুনেছো, সেটাও কিভাবে কাজ করে সেটাও হচ্ছে এই যে স্যাটেলাইট গুলো যেগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে এই স্যাটেলাইট গুলো থ্রুতে হচ্ছে কাজ করে। বুঝা গেল, তাহলে এই স্যাটেলাইটের থ্রুতে কি করে কাজ করে, কারণ যখনই হচ্ছে ফোনে কথা বলা হয় তখন কোনো টাওয়ার যেগুলো আমরা দেখেছি সেই টাওয়ারে আর হচ্ছে কোনো রকম কানেকশন যায় না, সেটা সরাসরি চলে যায় কোথায় স্যাটেলাইটে। ঠিক আছে, তো এই স্যাটেলাইটে যখনই চলে যায় তখন এই স্যাটেলাইট থ্রু তুমি যার কাছে কল করছো তার কাছে কল চলে যাবে এবং তখন তুমি যা বলছো সেটাই স্যাটেলাইটের থ্রু তার কাছে আসবে। ঠিক আছে, এখানে কোনো টাওয়ার হচ্ছে ইউজ হয় না। বুঝা গেল, তো এই ধরনের বিভিন্ন জিনিস আছে যেগুলো তোমরা এখন ক্লাস 8-এ পড়ো বলে অনেক কিছু হয়তো মাথার উপর থেকে যাবে, বাট যখন তোমরা একটু বড় হবে তখন এটা পরিষ্কার তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, শুধু এগুলো কনসেপ্ট গুলো মাথায় রেখে এবার চলে আসি আমরা মুক্তিবেগের মান কত। তো দেখো মুক্তিবেগের মান হচ্ছে আমাদের 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 11.2 কিমি পার সেকেন্ড। ঠিক আছে,
রকেট কত বেগে পাড়ি দিয়ে অভিকর্ষের বাইরে চলে যায়? তো রকেট হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড বেগে পাড়ি দিয়ে অভিকর্ষের বাইরে চলে যায়। ঠিক আছে, এই সেম বেগে হচ্ছে রকেট পাড়ি দিয়ে মহাকর্ষে চলে যায় বা মহাকাশে চলে যায়। ঠিক আছে, তারপরে চলে আসো মহাকর্ষ বল F ইকুয়াল টু 0 শূন্য হতে পারে কি? তো মহাকর্ষ বল এখানে হচ্ছে মহাকর্ষ বল মানে কি, যে বল দ্বারা হচ্ছে কোনো বস্তু একে অপরকে আকর্ষণ করে সেটা কি কখনো শূন্য হতে পারে? তো বেসিক্যালি দেখো, বস্তুর ভর যেহেতু কখনোই শূন্য হয় না, যে কোনো বস্তু একটা কিছু তো ভর থাকে, তাহলে সেই কারণে আমরা বলতে পারি যে যেহেতু বস্তুর ভর কখনোই শূন্য হয় না, তাই দুটি বস্তুর মাঝের দূরত্ব যতই বেশি হোক না কেন, মহাকর্ষ বল শূন্য আসতে পারে, কিন্তু তারপরেও দশমিকের পরে কিছু না কিছু সংখ্যা থেকে যায়। তাই সেই কারণে মহাকর্ষ বল কখনোই হচ্ছে অ্যাবসলিউটলি শূন্য হতে পারে না। ঠিক আছে, মানে সব শূন্য এরকম হতে পারে না, কারণ যখনই আমরা দুটো বস্তু নিয়ে নিচ্ছি তার মাঝে কি দুটো বস্তুর কিছু না কিছু তো ভর আছে। সব থেকে কমও যদি করে দাও, একটার খুব বেশি একটা খুব কম, তাও যদি করে দাও, তাহলেও কিন্তু এদের কখনোই হচ্ছে শূন্য হবে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসি আমরা, পৃথিবীর ভর কত? তো এক্ষেত্রে পৃথিবীর ভর কত? 5.96 ইন্টু 10⁻24 কেজি। তাহলে এখানে পৃথিবীর ভর কত এটা খেয়াল রাখতে হবে, 5.96 ইন্টু 10⁻24 কেজি। ঠিক আছে, এটা যদি গ্রামে হতো তাহলে কি হতো, তাহলে এখানে হচ্ছে 3 অ্যাড হয়ে যেত, তখন 27 হচ্ছে গ্রাম হয়ে যেত। ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটা খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় পৃথিবীর ভর বলে তোমাকে এইটা না দিয়ে হচ্ছে 24 কেজির জায়গায় শুধু গ্রাম করে দিল, বললে এটা সত্য না মিথ্যা। তখন কিন্তু তোমাকে ঠিকঠাক বুঝে করতে হবে, কারণ যখন কেজি বলবে তখন এখানে 10⁻24 হবে, কিন্তু যখন গ্রাম বলবে তখন কিন্তু এটা 27 হয়ে যাবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, তারপরে চলে আসো, বলেছে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিমি, অথবা যদি এটা মিটার করা হয় তাহলে এর সাথে সিম্পল 10⁻³ ঠিক আছে, বা 10⁻³ গুণ হয়ে যাবে। ঠিক আছে, 6370 এর সাথে 10³ হচ্ছে গুণ হয়ে যাবে, গিয়ে পাশে শুধু কিলোমিটারের জায়গায় মিটার চলে আসবে। ঠিক আছে, তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসো, বলেছে সমানভাবে দুটি বস্তু কণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো ও মাঝের দূরত্ব 5 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হলো? তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, প্রথমে দুটি সমান বস্তু কণা, তার মধ্যে একটির ভর হচ্ছে 3 গুণ করা হয়েছে। ঠিক আছে, এবং মাঝের দূরত্ব 5 গুণ করা হয়েছে। ওকে, তো এখানে 3 গুণ, এটা হচ্ছে সংখ্যায় হলে ভালো হতো, তো এটা তোমরা হচ্ছে একটু খেয়াল করো, এটা হচ্ছে 3 গুণ আছে। ঠিক আছে, 3 গুণ করা হলো এবং মাঝের দূরত্ব 5 গুণ করা হলো, যাদের মানে তাদের মধ্যে হচ্ছে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের তুলনায় কত গুণ হলো। তাহলে আগে তাদের যে মহাকর্ষ বল যা ছিল, এবার কত গুণ বেড়েছে বা কমেছে। তাহলে মহাকর্ষ বলের সূত্র আমাদের কি ছিল? F ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু m1 ইন্টু m2 বাই হচ্ছে ডি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দেখো m1 ইন্টু m2 মানে কি, যে দুটো বস্তুর কথা বলা হয়েছে সেই দুটো বস্তু। তাহলে প্রথমে কি, দুটোর ভর একই থাকার জন্য এটা হচ্ছে সমান ভাবে না হয়ে সমান ভরের হতো। তো এখানে এটা খেয়াল রাখবে, এটা সমান ভরের। ঠিক আছে, যে কারণে আমরা প্রথমে বস্তু দুটির ভর হচ্ছে m নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বস্তু দুটোর প্রত্যেকটার ভর কি m, যে কারণে আমরা প্রথমে বলতে পারি যে দুটো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল কাজ করছিল সেটা কতটা, সেটা হচ্ছে আমাদের সূত্র যা ছিল তাই, জি ইন্টু m ইন্টু m, কারণ এখানে m1 আর m2 হচ্ছে না, কারণ যেহেতু দুটো বস্তুর ভর একই, তাহলে এখানে কি হবে আমাদের m ইন্টু m। ঠিক আছে, বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে এখানে m ইন্টু m কি হয়েছে, m স্কোয়ার, তাহলে এখানে আমরা বলতে পারি জি ইন্টু হচ্ছে m স্কোয়ার বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত, জি ইন্টু m স্কোয়ার বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়াশীল মহাকর্ষ বল। এবার চলে আসছে দ্বিতীয় ক্ষেত্রে, একটি বস্তুর ভর 3 গুণ এবং অপর বস্তুর ভর, আচ্ছা সরি, বলেছে দ্বিতীয় ক্ষেত্রে যখন এর পরে বলা হচ্ছে যে তারপরে যখন সমান থেকে একটি বস্তুর ভরকে 3 গুণ করা হলো এবং তাদের মাঝে যে দূরত্বটা ছিল সেটা 5 গুণ করে দেওয়া হলো। ঠিক আছে, এরকম যখন হবে তখন আমাদের সমীকরণটা কেমন হয়ে যাবে, তখন আমরা আবার একটা মহাকর্ষ বল পাবো, যেটাকে আমরা F2 লিখছি এখানে। তাহলে F2 তখন কত হবে, জি ইন্টু m, একটা বস্তুর ভর m ছিল আর একটাও m ছিল, কিন্তু সেটাকে 3 গুণ করা হয়েছে, তাহলে সেই জন্য দ্বিতীয় বস্তুটাকে আমরা কি 3m করে দিয়েছি, যা ছিল তার 3 গুণ হয়েছে 3m। আর তাদের মাঝের দূরত্ব কি, আগে d ছিল যে কারণে d স্কোয়ার হয়েছিল, কিন্তু এবার হচ্ছে মাঝের দূরত্ব 5 গুণ করা হয়েছে, আগে d ছিল এবার হচ্ছে 5d হয়ে গেছে, তাহলে এবার 5d এর স্কোয়ার। বোঝা গেল, এটা করা হলো। এবার দেখো এটাকে যদি আমরা সমীকরণ আকারে লিখি তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে দেখো জি ইন্টু হচ্ছে 3m স্কোয়ার বাই হচ্ছে 25d স্কোয়ার। এবার এখান থেকে 3 আর 25 টাকে যদি আমরা আগে নিই তাহলে সেই আমরা আগের সমীকরণই পেয়ে যাবো। দেখো এখানে 3/25 ইন্টু জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, তাহলে এই জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার এই যে সংখ্যাটা, এটা দেখো আমাদের f1 এর সাথে সেম, তাই তো? জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার এটা হচ্ছে f1 এর সাথে সেম। তাহলে দেখো আমরা বলতে পারি যে বস্তুটির মাঝের দূরত্ব মানে সরি, একটি বস্তুর ভর যদি 3 গুণ এবং মাঝের দূরত্ব 5 গুণ করা হয়, তাহলে বস্তুটির মধ্যে যে মহাকর্ষ বল সেটা হচ্ছে কতটা বৃদ্ধি পাবে, 3/25 গুণ বৃদ্ধি পাবে। বোঝা গেল, তাহলে f1 বা হচ্ছে প্রাথমিক যা বল কাজ করছিল তার হচ্ছে 3/25 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো সেই কারণে আমাদের প্রাথমিক যে মহাকর্ষ বল যেটা আমরা f1 দিয়ে প্রকাশ করেছিলাম, সেই f1 এর কত গুণ বৃদ্ধি পাবে, 3/25 গুণ। তো এই জন্য এইভাবে তোমাকে হচ্ছে এই ধরনের অঙ্ক দিলে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসো, বলেছে অতএব বস্তুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের তুলনায় এত গুণ বৃদ্ধি পাবে। তো বস্তুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে, এটা পূর্বের তুলনায় হচ্ছে 3/25 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখো। এবার চলে আসা হচ্ছে নেক্সট পয়েন্টে।
বলেছে পৃথিবী পৃষ্ঠে থাকা 1 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? তো পৃথিবী পৃষ্ঠে থাকা 1 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? পৃথিবীর ভর হচ্ছে, যদি আমরা এখানে ধরে নিই 5.96 × 10⁻24 কেজি, এটা হচ্ছে পৃথিবীর ভর। সেক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ কত হবে? 6370 কিলোমিটার, একটু আগে আমরা পড়লাম। যদি মিটার হয় তখন তার সাথে 10⁻³ গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে পৃথিবীর ভর আমাদের জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, ঠিক আছে? এবার বলা হয়েছে এখানে ভালো করে কোয়েশ্চেনটা আরো একবার দেখে নিই আমরা। বলেছে পৃথিবীর পৃষ্ঠে থাকা, যেটা হচ্ছে পৃথিবীর যে পৃষ্ঠ যার উপর আমরা দাঁড়িয়ে থাকি, মাটি বলি, তো সেই পৃথিবীর পৃষ্ঠের উপর 1 কেজি ভরের একটি বস্তুকে হচ্ছে রাখা আছে, ঠিক আছে? এবার বস্তুকে পৃথিবী কি পরিমাণ বল দিয়ে আকর্ষণ করবে, তো বস্তুটার উপর পৃথিবী কত পরিমাণ বল প্রয়োগ করবে, এটা যদি হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করবে সেটা জানার জন্য আমাদের সূত্র যা ছিল সেই সূত্রে ফেলে দেবো। F = হচ্ছে G × M হচ্ছে M1 × M2 বাই ডি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা পৃথিবীর ব্যাসার্ধ যেটা সেটাই হবে হচ্ছে দূরত্ব, কারণ এখানে দেখো পৃথিবীর কেন্দ্র থেকে বেসিক্যালি আমরা যদি ধরি, ধরুন এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এই কেন্দ্রটা আমরা যদি এটা ধরি, তাহলে এখান থেকে হচ্ছে ব্যাসার্ধ বলতে কি পরিধি পর্যন্ত যেটা এটা, তাহলে এটা কত বলেছে? ব্যাসার্ধ হচ্ছে 6370 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে আমাদের 6370 কিলোমিটার। ওকে, এই যে হচ্ছে ডিস্টেন্সটা দেখছো। ওকে, আর এখানে পৃথিবীর ভর কত বলে দিয়েছে? পুরো পৃথিবী নিজেই একটা বস্তু, তাহলে পৃথিবীর ভর কত বলে দিয়েছে? 5.96 × 10⁻24 কেজি। ওকে, তাহলে এইখানে যদি একটি বস্তুকে হচ্ছে রাখা হয়, তাহলে এই বস্তুটাকে পৃথিবী কি পরিমাণ বল দিয়ে আকর্ষণ করবে, বা এদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা কত হবে, সেটার জন্য আমরা সিম্পল সূত্র বসাতে পারি। তাহলে F = হচ্ছে G × M1 × M2 বাই হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা এই বস্তুটার ভর এটা কত বলে দিয়েছে? 1 কেজি ভরের বস্তু, তাহলে এটা হচ্ছে M1টাকে আমরা 1 কেজি ধরবো, ঠিক আছে? এখানে যা যা করা আছে দেখো, আমরা সূত্র সেম ফেলে দিয়েছি। কি আছে? মহাকর্ষ বল F = G × বস্তুটির ভর, মানে হচ্ছে যে বস্তুটা 1 কেজি ভরের সেই বস্তুটার ভর, পৃথিবীর ভর বাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা এরপরে সূত্রে ফেলে দিয়েছি, তারপর প্রত্যেকটার মান বসিয়ে দেবো। বস্তুটির ভর হচ্ছে 1 কেজি, তাহলে আমরা 1 কেজি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? 1 নিয়ে নিয়েছি। জি এর মান যা যা ছিল আমরা বসিয়ে দিয়েছি, 6.67 বাই হচ্ছে 10⁻11, ঠিক আছে? যেহেতু এটা নিচে আছে সেজন্য 10⁻11, যদি এটা পাশে থাকতো তাহলে আমরা কি করতাম? গুণ দিয়ে পাশে থাকলে 10⁻11 করতাম, ঠিক আছে? যাই হোক, এখানে আমরা যেভাবে বসিয়েছি সেইভাবে একটু দেখে নাও। বস্তুটির ভর যেহেতু 1 কেজি, 1 কেজি বসানো আছে এখানে, ঠিক আছে? তারপরে আমাদের পৃথিবীর ভর কত আছে? 5.96 × 10⁻24, তাহলে এখানে সেটাই দেওয়া আছে 5.96 × 10⁻24, ঠিক আছে? তারপরে নিচে পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত? এখানে মিটারে নিয়ে নেওয়া হয়েছে, কারণ যেহেতু আমাদের একক এখানে আমরা নিউটন নেবো, সেই জন্য আমাদের এখানে পুরোটা মিটারে নিতে হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এসআই মান, বোঝা গেল? তাহলে সেই জন্য সবকটা এককই তোমাকে হচ্ছে এসআই তে করে নিতে হবে, ঠিক আছে? এখানে এবার হচ্ছে আমাদের কি করতে হবে? এবার হচ্ছে আমাদের এখানে হচ্ছে নিচে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যা ছিল 6370 গুণ হচ্ছে 10⁻³ তার হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা সেটা স্কোয়ার করে দিলাম। করে এবার প্রত্যেকটা মানের যদি আমরা কাটাকাটি করি, তোমরা হচ্ছে ক্যালকুলেশনে, তোমরা এটা হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো, অথবা মুখে চাইলেও করতে পারো কেউ, এটা আমি ক্লাসেও দেখিয়েছিলাম। তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো অলরেডি করেছো তারা আশা করি বুঝতে পেরে গেছো। তো এই ক্যালকুলেশনটা করলে আমাদের মান কত আসবে? 9.797, ঠিক আছে? যে কারণে এটা দেখো, এই মানটাকে যদি আমরা অ্যাপ্রক্স একটা ভ্যালুতে ক্যালকুলেট করি তাহলে আসবে 9.8, ঠিক আছে? যে কারণে পৃথিবী পৃষ্ঠের উপর যে কোনো বস্তুকে পৃথিবী হচ্ছে 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এটা 1 কেজি ভরের বস্তুর জন্য। এবার ধরো পৃথিবীর পৃষ্ঠের উপর একটি 5 কেজি ভরের হচ্ছে বস্তু রাখা আছে, তাহলে সেই বস্তুটাকে পৃথিবী কি পরিমাণ বল দিয়ে আকর্ষণ করবে? 5 কেজি হলে তার সাথে সিম্পল 1 কেজি হলে 9.8, তাহলে 5 কেজি হলে কি হবে? 5 এর সাথে 9.8 গুণ হয়ে যাবে, সিম্পল, ঠিক আছে? তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে, তো এইগুলো হচ্ছে মাথায় রেখো। নাও এবার চলে আসি আমরা তারপরের কোয়েশ্চেন। বলেছে একটি 1 কেজি ভরের বস্তুকণা পৃথিবী পৃষ্ঠের উপর পরস্পর 1 মিটার দূরে থাকলে তাদের মাঝে কি পরিমাণ মহাকর্ষ বল কাজ করে? তো বেসিক্যালি একটি 1 কেজি ভরের বস্তুকণা পৃথিবী পৃষ্ঠের উপর পরস্পর 1 মিটার দূরে, মানে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? দুটোর ভরই হচ্ছে 1 কেজি এবং এদের মাঝে হচ্ছে দূরত্ব কত? এখানে মাঝে দূরত্ব হচ্ছে 1 মিটার, ঠিক আছে? তাহলে এখানে একটা বস্তু আছে, আর তার পাশে আরো একটা বস্তু রাখা হয়েছে এবং তাদের মাঝে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 1 মিটার। যদি এরকম হয় তাহলে M1ও হচ্ছে আমাদের 1 কেজি, M2ও 1 কেজি, আর এখানে মাঝের দূরত্ব কত? 1 মিটার। তাহলে ডি আমরা যেটা দূরত্ব বোঝায় ডিস্টেন্স, তো সেটা ডি আমরা কত নিচ্ছি? 1 মিটার। তাহলে এটা যদি হয়, আর জি এর মান তো আমরা প্রত্যেকেই জানি 6.67 ইন্টু 10⁻11, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, অথবা এটাও বলতে পারি 6.67 বাই হচ্ছে 10⁻11, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জি এর মান। তাহলে এই প্রত্যেকটা মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের বেসিক্যালি দুটোর মধ্যে কি পরিমাণ আকর্ষণ বল কাজ করবে। তো চলো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। জি এর মান আমরা বসিয়ে দিয়েছি প্রথমে 6.67 বাই 10⁻11, তারপরে হচ্ছে বস্তু দুটির ভর যেহেতু 1 কেজি সেখানে M1 M2 দুটোর জায়গাতেই 1 কেজি বসিয়ে দেবো। তারপর ডি স্কোয়ার, যেহেতু মাঝের দূরত্ব 1 মিটার, আর মিটার কি নিউটন,
মিটার আমাদের এটা কি এসআই তেই রাখা আছে, তাহলে সেটাকে আর চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে এখানে আমাদের ডি এর জায়গায় আমরা সরাসরি 1 বসিয়ে দেবো, 1 এর স্কোয়ার করে দেবো, ঠিক আছে, কারণ ডি স্কোয়ার হয়, তাহলে সূত্র অনুযায়ী আমরা এটা 1 স্কোয়ার করে দেবো। তাহলে আলটিমেটলি এই তিনটেকে গুণ করলে সেই একই আসবে। তাহলে আলটিমেটলি মান কোনটা হয়ে গেল, এইটা 6.67 বাই হচ্ছে 10^11। এইটাকে যদি আমরা এই পুরো 10^11 এটাকে পুরোটা যদি আমরা 6.67 এর সাথে গুণ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি মানটা এরকম আসে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের এখানে যেহেতু 11 আছে, তাহলে এখানে এই যে দশমিকটা দেখছো, দশমিকটা 11 ঘর আগে সরে আসবে, মানে আমাদের 6 এর আগে 10 খানা শূন্য বসবে, বোঝা গেল। তাহলে এখানে আমাদের কি হবে, 0.10 খানা শূন্য, তারপরে 667 নিউটন, বোঝা গেল। যেহেতু আমাদের বল বলা হয়েছে, তাহলে বলের একক কি, আমাদের এসআই একক নিউটন, সেজন্য লাস্টে অবশ্যই নিউটন কথাটা লিখতে হবে, বোঝা গেল। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমরা প্রত্যেকটা দেখলাম, তো আই হোপ প্রত্যেকটা অ্যান্সার বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা নেই। তো নাও আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাসে, কারণ এখনো আমাদের বেশ কিছু কোয়েশ্চেন বাকি আছে, এখানে কিছু কোয়েশ্চেন আছে সেগুলোও আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। তো সেই কোয়েশ্চেন গুলো একসাথে এর সাথে অ্যাড করবো, করে তারপরে হচ্ছে একসাথে আমি পুরোটা ডিসকাস করবো তোমাদের সাথে, ঠিক আছে। তো নাও আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি হচ্ছে কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও। এছাড়া ক্লাসগুলো যদি তোমাদের হচ্ছে ইউজফুল মনে হয় তাহলে কমেন্ট করে জানাও, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলেও হচ্ছে যেসব বন্ধুরা আছে যাদের কাছে হচ্ছে এই ক্লাসগুলো ইউজফুল মনে হতে পারে, তাহলে সেই সব ফ্রেন্ডদের সাথে হচ্ছে এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাস।